তো আজকে নেটের অবস্থা একটু খারাপ, ঝামেলা করতেছে। তো এখানে এইচ এর সাথে যদি পানি অ্যাড করি তাহলে কি উৎপন্ন হতে পারে বিক্রিয়া? H3O H3O, হ্যাঁ, প্লাস আরেকটা হবে A মাইনাস। ঠিক আছে, কারণ কি হাইড্রোজেন A A প্লাস minus আর A হলো মাইনাস, মানে হাইড্রোজেনটা যেহেতু প্লাস, এটা এ দিয়ে আমি যে কোনো কিছু বুঝাইতেছি, এটা হ্যালোজেন হতে পারে অথবা আপনার কোনো একযোজী যৌগের মানে একযোজী কোনো কিছু বুঝাইতেছে। তো এইটার আমি যদি সাম্য ধ্রুবক লিখি, সাম্য ধ্রুবকে কি লিখতে হয়, এরকম ভাগ চিহ্ন দিয়ে উপরে কিসের ঘনমাত্রা নিচে কিসের ঘনমাত্রা লিখতে হয় মনে আছে? নিচে কি বিক্রিয়ক লিখি না উৎপাদ লিখি? মনে রাখবেন এভাবে যে উপরে সবসময় উৎপাদ। নিচে উৎপাদ উপরে বিক্রিয়ক। উল্টা আচ্ছা হয়ে গেল না, উপরে উৎপাদ উপরে উৎপাদ এভাবে মনে রাখবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের হুম, উপরে হবে এ মাইনাস আর হবে H3O প্লাস এর ঘনমাত্রা, আর নিচে আমরা কি লিখবো, বিক্রিয়ক যারা থাকবে যেমন HA আর H2O এদের ঘনমাত্রা লিখবো। ঠিক আছে, এখন এখানে আহ H3O প্লাস, আচ্ছা, সো একটু যদি আমরা ভালো করে খেয়াল করি, এখানে পানিটা কি করছে, H প্লাসটা গ্রহণ করছে, ঠিক না? পানি H প্লাসটা গ্রহণ করে এই যে H3O হুম, প্লাস হয়েছে, তার মানে এখানে কি হয়েছে, H প্লাস গ্রহণ করছে। ঠিক আছে, আচ্ছা, গ্রহণ করে সে H3O প্লাস হয়েছে। তাহলে এখানে পানিটা আমরা কি হিসেবে চিন্তা করব, পানিটাকে, পানিটা H প্লাস গ্রহণ করছে, তাহলে সে কি হবে, ক্ষার হবে না এখানে? আর H এটা, হ্যাঁ এটা হয়ে যাবে আমাদের অ্যাসিড। তাহলে H এর মধ্যে অ্যাসিড। আমরা পানিটা দিলাম, তো এইটাকে বলা হয় অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। অ্যাসিডের বা অম্লের, এটাকে বলবো আমরা অম্লের বিয়োজন, এগুলো আছে কিন্তু, হ্যাঁ, এই টপিকটা আমাদের বাদ ছিল। অম্লের বিয়োজন সাম্য ধ্রুবক। ঠিক আছে, তো এ ফর কি, অ্যাসিড, এটা বোঝানো হচ্ছে। এ দিয়ে কি বুঝাইতেছি আমরা, অ্যাসিড। কে ফর হলো সাম্যাবস্থা বোঝানোর জন্য আমরা এভাবে লিখতাম। আচ্ছা, এবার এই কথাগুলো আমি মুখে বললে কি আপনার মনে থাকবে আমি জানি না, যে আহ, চিন্তা করেন তো, আপনি কোন একটা বিক্রিয়ার মধ্যে পানির পরিমাণটা কি খুব বেশি চেঞ্জ হয়, নাকি আমরা কোন জিনিসটাকে চেঞ্জ করি, আমরা অ্যাসিড বা ক্ষার যেটা থাকে ওইটাকে চেঞ্জ করি? পানির পরিমাণটা কি খুব বেশি সিগনিফিক্যান্ট চেঞ্জ আসে কি মনে হয় পানিতে? না এই যে এখানে যে বিক্রিয়াটা দেখছি জানেন, এই বিক্রিয়াটা আমাদের হাইয়েস্ট গ্রেডে, মানে এক প্রতিতে একটা বা দুইটা পরমাণু H2O টা H2O এর সাথে রিঅ্যাকশনটা এরকম হইতে পারে, মানে এই পরিমাণটা খুবই নগণ্য, তাহলে এখানে H2O এর ঘনমাত্রা অলমোস্ট 1 এর কাছাকাছি ধরা হয়। ঠিক আছে, সো 1 এর কাছাকাছি যদি ধরি এই ভ্যালুটা, H2O এর ভ্যালু বা H2O এর ঘনমাত্রা 1 এর কাছাকাছি, মানে কনস্ট্যান্ট থাকে, মানে আগে যা ছিল এখনো তাই আছে ঘনমাত্রা, তাহলে এটার ঘনমাত্রা কোন কি হয়েছে, পরিবর্তন হয়েছে বলতে পারবো? পরিবর্তন আমরা দেখবো না। তাহলে এক্ষেত্রে ওইখানে H2O এর যদি ভ্যালু আমরা 1 বসাই, তাহলে ঘটনাটা কি ঘটবে, A মাইনাস H3O প্লাস, আর কি থাকবে আমাদের, HA থাকবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? হুম, হুম? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এবং এটার ইউনিটটা কি হবে? এটা পানিতে নেওয়া হয়েছে, 1 লিটার ওয়াটারের মধ্যে নেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে 1 লিখছি, এটা হলো 1 লিটার একটা পানি নিব, 1 লিটার পানির মধ্যে এরকম কাজগুলো পুরোটা করা হবে। তাহলে এই যে আহ মোল, উপরে ঘনমাত্রা, এগুলো আসলে কি দিয়ে বোঝানো হয়, মোল সংখ্যা, আর নিচে হলো লিটার, তাহলে এককটা কি হবে, মোল পার লিটার বোঝানো হবে। তাহলে মোল পার লিটার। কে এর ইউনিট মোল পার লিটার, এটা অনেক অবজেক্টিভ আসে, ইম্পর্টেন্ট। মোল পার লিটার মানে 1 লিটারে কত মোল বিয়োজিত হয়েছে। ঠিক আছে, কি বললাম, 1 লিটারে কত মোল আমার হুম, বিয়োজিত হবে, এটা হলো অ্যাসিডের সাম্য ধ্রুবক। আচ্ছা, এবং এখান থেকে একটা কমন কোশ্চেন আসে, সেটা আমরা একটু বলি, প্রশ্নটা লিখে দিই।
আগের গুলো তোলা হয়েছে? না। আচ্ছা, হয়েছে। এটা একটু সহজ করে একটু বোঝানো হয়েছে। ধরেন একটা পাত্রের মধ্যে 1 লিটার কিছু একটা নিছে। এখন 1 লিটারের মধ্যে 2 মোল যদি মানে ছিল হলো 10 মোল, ঠিক আছে, সে রিয়াকশন করে আপনি কিছুক্ষণ পর দেখলেন 1 লিটারের মধ্যে 8 মোল আছে, তাহলে কয় মোল বিয়োজিত হয়েছে? 2 মোল বিয়োজিত হয়েছে, বাকি 2 মোল কোন রিয়াকশন করে এখান থেকে ভ্যানিশ হয়ে গেল। বা মনে করেন যে আচ্ছা ঠিক আছে, এখন তাহলে এটাকে আমরা কি বলবো? 1 লিটারে কত মোল বিয়োজিত হয়েছে? 2 মোল বিয়োজিত হয়েছে বলবো না, কারণ যেহেতু 8 মোল আছে, 8 মোল এখন আমি পাইতেছি, তার মানে 2 মোল ভ্যানিশ হয়ে গেছে। তাহলে এটাকে কি লিখবো? 2 মোল পার লিটার বলতে পারবো কথাটাকে? তাহলে এটার মিনিং কি দাঁড়ালো? 1 লিটারের মধ্যে কত মোল বিয়োজিত হয়েছে? 2 মোল বিয়োজিত হয়। 2 মোল। এবং এটা থেকে একটা অনুধাবনমূলক কোশ্চেন বা 1 নম্বরের কোশ্চেনে আসে। সেটা কিরকম হয় এবার দেখেন, যে H2SO4 এর Ka ইকুয়াল টু 10⁵ মোল পার লিটার বলতে অথবা এভাবে থাকতে পারে, অথবা 10⁵ m বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বলতে কি বুঝো? এম আর মোল পার লিটার একই জিনিস, এটা তো আপনার মনে মনে আছে নাকি? আচ্ছা, সো এটার তাহলে মিনিংটা কি হবে আপনি এখন বলেন, বলতে পারবেন? মানে 1 লিটারই 10⁵ মোল বিয়োজিত হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 1 লিটার কি নিব আমরা? H2SO4 এর কি নিতে হবে? দ্রবণ নিলে, এটা আপনি অবশ্যই একটা দ্রবণ নিয়ে কাজ করবো আমরা। দ্রবণ নিলে তার মধ্যে কত মোল বিয়োজিত হবে? অনলি 10⁵ মোল 10⁵ মোল H2SO4 বিয়োজিত হবে, মানে যার কথা বলবে তার বিয়োজিত হবে, ঠিক আছে? এটা তাহলে যদি আমাকে বলতো HCl এর কে 10⁵ মোল পার লিটার, তাহলে আমি কি বলবো? 1 লিটার HCl যদি দ্রবণ নেই, তার মধ্যে 10⁵ মোল HCl বিয়োজিত হবে, কথাটা এটাই। সো এখন এটাকে আমরা কে এর আকারে লিখলে কি হবে? যদি আমাদের যে কোনো একটা ভ্যালু, এটা এই 10⁵ মোল এটা হলো কে এর ভ্যালু, ঠিক আছে? তো আমরা পানির মধ্যে যদি নেই, পানির মধ্যে কি হবে? H2SO4 নিলে H2SO4 বিয়োজিত হয়ে 2টা H+ আয়ন দান করবে, ঠিক না? H2SO4 যদি পানির মধ্যে নেই, কয়টা H+ পাবো? 2টা। আচ্ছা, যাই হোক, এবার খেয়াল করেন, আচ্ছা এটাকে লিখে কমপ্লিকেট করবো না কতটা। এবার খুব ইম্পর্টেন্ট, এটা অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রিয়েটিভের জন্য। অবজেক্টিভ প্লাস ক্রিয়েটিভ, মানে একটা লাইন আসে যে আপনাকে ক্যালকুলেশন করতে দিবে, ক্যালকুলেশন করে লাস্টে বলতে বলবে, ক্যালকুলেশন করে মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে লাস্টে আস্ক করবে এটা শক্তিশালী অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড, এটা শক্তিশালী অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড, এটা আমাকে কোশ্চেনে জানতে চাওয়া হবে।
হয়েছে রমেশা? হ্যালো? হ্যালো। হ্যাঁ, শেষ তোলা? হ্যাঁ, প্লিজ। আচ্ছা, এখন আমরা ওই যে কে এর একটা ইয়ে লিখে আসছিলাম না, কে ইকুয়াল টু কি ছিল উপরে, এই রিঅ্যাকশনটার জন্য HA+H2O, এখান থেকে যে আমরা কি পাইছিলাম, H3O প্লাস A মাইনাস, এটা পাইছিলাম। সো এক্ষেত্রে পানিরটা তো আমরা লিখবো না, তাহলে নিচে কি থাকতো, শুধু HA এর ঘনমাত্রা, আর উপরে কি পেতাম, H3O প্লাস অ্যান্ড A মাইনাস এর ঘনমাত্রা। এখন এটাকে একটু যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো আমরা, যে H3O প্লাস প্লাস A মাইনাস ইকুয়াল টু KA ইন্টু HA পাবো। জাস্ট এটা নর্মাল ক্যালকুলেশন, মাল্টিপ্লাই করে দিলে। এবং আমরা মাত্র যে ম্যাথটা করছি ওখানে কে এর ভ্যালু কত ছিল, যদি কে ইকুয়াল টু 10⁵ মোল পার লিটার হয়, তখন এই ইকুয়েশনটা কিরকম হবে দেখতে, H3O প্লাস প্লাস A মাইনাস HA। এতটুকু শেষ? না। আমি কি আজকাল বেশি তাড়াতাড়ি লিখি বুঝতেছি না, আমি স্কুলেও সেম প্রবলেম ফেস করতেছি, আমি অনেক তাড়াতাড়ি মনে হয় লিখে ফেলতেছি। ক্লাসেও দেখা যেতেছে মানে আমি লিখে ফেলতেছি, স্টুডেন্টরা বলতেছে স্যার আসতে লাগেন, কি এক বিপদে পড়ছি। হয়েছে। আচ্ছা, এখন এখানে দেখেন তো, এটা ছিল কে এর ভ্যালু, আপনার কি মনে হয় এইটা কে এর ভ্যালু যত বাড়বে, ঠিক আছে, উপরে কি ছিল, উৎপাদ, মানে এটা হলো উৎপাদের পার্ট, উৎপাদের পার্ট। চিন্তা করেন তো, তাহলে কে এর মান যত বাড়বে তত এটাকে বলা হয় উৎপাদ তত বেশি হবে। কে এর মান যত বেশি মানে উৎপাদ যত বেশি হবে, তার মানে তখন কে এর ভ্যালুটা তত বেশি। কে এর মান যদি 10⁻³ হয় তাহলে এটাকে আপনি কি বুঝলেন, এটার কে এটা কি ভ্যালুটা কি অনেক ছোট হইতেছে না, 10⁵ এর চেয়ে 10⁻³ অনেক ছোট। তাহলে আমরা কে এ যত বড় হবে অ্যাসিড তত কেমন হবে, অ্যাসিড হবে শক্তিশালী, অ্যাসিডটা কেমন হবে, শক্তিশালী অ্যাসিড। তাহলে উল্টা ভাবে আমি বলতে পারি কে এ যত কম অ্যাসিডটা কেমন অ্যাসিড, দুর্বল অ্যাসিড। দুর্বল। এটা খালি আমাদের একটু মাথায় রাখতে হবে। মানে আপনাকে ক্যালকুলেশন হয়তো বা কে এর ভ্যালু বের করতে দিতে পারে, তখন আপনাকে বলবো যে এই অ্যাসিডটা কি শক্তিশালী অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড বলা, বা আপনাকে কোশ্চেন দেখে বুঝতে হবে যে কে এর মানটা বড়, তার মানে এটা কি ধরনের অ্যাসিড, অ্যাসিডটা শক্তিশালী অ্যাসিড। আর যদি কে এর মানটা দেখেন অনেক ছোট হয়, তখন আপনি বুঝে নেবেন কি এটা হবে দুর্বল অ্যাসিড। কিন্তু পরীক্ষাওয়ালারা এতটাও সহজ দেয় না, এরা একটু ছোট্ট একটা জিনিস বাঁচায়, এরা কে এর বদলে আরেকটা নতুন জিনিস ইনভেন্ট করছে, ওটা হলো পিকে, ঠিক আছে। আচ্ছা, তো পিকে হলো পি অফ কে ইকুয়াল টু মাইনাস লগ অফ কে। কি করছে দেখছেন ডিফারেন্সটা, এখানে লগারিদম নিয়ে আসছে, হ্যাঁ লগারিদম নিয়ে আসছে জিনিসটার মধ্যে। তাহলে পিকে এর ভ্যালু বের করার জন্য কে এর মানের ঋণাত্মক লগারিদম নিতে হবে। কি বললাম কথাটা, কি করতে হবে, কে এর মানের ঋণাত্মক লগারিদম থেকে আমরা কি পাবো, ঋণাত্মক লগ নিলে কি পাবো আমরা, পি কে এ পাবো। কে এর মানে ঋণাত্মক যদি লগারিদম নেই তাহলে আমরা কি পেয়ে যাবো, পি কে এ পেয়ে যাবো। এখন খেয়াল করে দেখেন আমরা যে ভ্যালুটা নিয়ে মাত্র কাজ করলাম সেই ভ্যালুটা কত ছিল, কে এর ভ্যালু 10⁵। আচ্ছা, লগের কাজ কি, লগ কি করে, লগের কাজ কি,
লগ আসলে আমরা কখন ইউজ করি? লগের কাজ কোনো কিছুকে ছোট করে দেওয়া, এটাই হলো মেইন কাজ। যত বড় দুনিয়ার বড় বড় মান পাবেন সবগুলোর ছোট করে কে এই লগারিদম। এই যে আমরা ইয়ের সময় লিটারাল স্কেলের ভ্যালু বলে না, রিক্টার স্কেলে 5, রিক্টার স্কেলে 7, রিক্টার স্কেলে 8, শুনতে তো ছোট লাগে যে 5 6 7 খুব একটা তো ডিফারেন্স না, তাহলে ভূমিকম্পের সময় 5 এর চেয়ে 6 এত ডেঞ্জারাস হয় কেন, 6 এর চেয়ে 7 কেন এত আরো বেশি ডেঞ্জারাস হয়? কারণ এটা হলো আসলে 10 টু দি পাওয়ার 5, এটা আসলে 10 টু দি পাওয়ার 6, এটা হলো 10 টু দি পাওয়ার 7। তাহলে এবার বুঝেন তো একটা আর একটা কত গুণ, 5 এর চেয়ে 7 আসলে কত টাইমস বেশি? 100 টাইমস। আবার 5 আর 6 আচ্ছা, হলো একটা আর ওইভাবে একটা বুঝছে 10 5 গুণ। 6। হ্যাঁ, কিভাবে আসছে? এই যে log 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 5, এটাকে লগারিদম করলে শুধু 5 আসলে log 10 বেস 10 10, হুম। তাহলে এটার ভ্যালু হলো 5। আমাদের শুনতে লাগে ছোট, ঠিক আছে, যে 5 তো অনেক ছোট ভ্যালু, এটা আসলে খুব একটা ইফেক্ট মনে হয় ফেলে না। আসলে ব্যাপারটা এরকম না, 5 এর চেয়ে আবার 6 এ চলে গেলে ওটা হলো আসলে 10 টু দি পাওয়ার 6। এই জন্য আমাদের কাছে লাগে যে এগুলা খুব বেশি ইফেক্টিভ না, কিন্তু আসলে ইফেক্টটা দেখি যে আমরা অনেক বেশি। তো লগারিদমের মেইন কাজটাই হলো কোনো ভ্যালুকে কি করব আমরা, ছোট করে নিব। ছোট। তাহলে এই ভ্যালুটা কত আসবে? -5 আসবে না, পিক অফ কে এর ভ্যালু। হুম। এবার খেয়াল করে দেখেন কে এর মান, এটা কেমন ভ্যালু আসলো? আবার মাইনাস করছে, খেয়াল করছেন? মাইনাস আনছে, তার মানে ভ্যালুটা কি হয়ে গেল, আগের চেয়ে পিচ্ছি হয়ে গেছে। তো কে এর মান যদি বড় হয়, পি কে এর মান কেমন হবে? ছোট হবে। খেয়াল করছেন ব্যাপারটা? কে এর মান ছিল 10 টু দি পাওয়ার 5, কিন্তু পি কে কি করছে, এই ভ্যালুটাকে ছোট করে মাইনাস করে দিছে, তাহলে ভ্যালুটা হয়ে গেছে ছোট। তাহলে এই অ্যাসিডটা কেমন অ্যাসিড? শক্তিশালী অ্যাসিড। বুঝতে পারছেন ডিফারেন্সটা? রামিসা? এটা কম হইলে শক্তিশালী। হুম, উল্টা আর কি। কে এর ভ্যালু যদি বড় হয় তাহলে পি কে হবে কি, যেহেতু ঋণাত্মক লগারিদম নেওয়া হয়, লজিকটা মনে রাখেন তাহলে বুঝতে সুবিধা। যেহেতু কে এর মানে ঋণাত্মক আমি লগারিদম নিতেছি, তাহলে ভ্যালুটা কি হয়ে যাবে, আগের চেয়ে কে এর মান যদি বড় একটু। হয় তখন ছোট হয়ে যাবে। সো কে এর মান যদি বড় হয় তখন আমরা শিখছি শক্তিশালী অ্যাসিড, তাহলে পি কে এর মান যদি ছোট হয় তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাসিডটা শক্তিশালী অ্যাসিড হয়ে যাবে। এবং এইটাই কোশ্চেনে দেওয়া থাকে, পি কে এর ভ্যালু দেওয়া থাকে। অনেকে এটা বুঝতে ভুল করে যে ভ্যালুটা দেখে অনেকে কনফিউজড হয়ে যায়, যে এটা দেখে ক্যালকুলেশন ভাবে যে এটা তো শক্তিশালী অ্যাসিড না। ধরেন কেউ যদি দিল যে পি কে এর ভ্যালু দিয়ে দিল যে -1 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এরকম একটা ভ্যালু দিল, ঠিক আছে, সেই ভ্যালুটা ছোট। কিন্তু ভ্যালুটা ছোট মানে কি, এটা কি শক্তিশালী অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড? আমরা কি শিখছি যে কে এর ভ্যালু যদি বড় হয় তখন পি কে হয়ে যায় ছোট, তাহলে এই ভ্যালুটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এটা কি, এটা কি আসলে কেমন অ্যাসিড হওয়া উচিত, এটা আসলে পাওয়ারফুল অ্যাসিড হবে। বুঝতে পারছেন পার্থক্যটা? হুম। আবার যদি কে এর মানটা দেখেন বড়, মানে পজিটিভে দেখেন, ধরেন পি কে এর ভ্যালুটা দেওয়া আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাহলে আপনি কি বুঝবেন, এটা কি দুর্বল অ্যাসিড নাকি শক্তিশালী শক্তিশালী অ্যাসিড? পি কে এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা কি ধরনের অ্যাসিড চিন্তা করবো আমরা? দুর্বল। ইয়েস, তাহলে এটাকে আমরা দুর্বল অ্যাসিড। এটা হলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং ক্রিয়েটিভ চেনার উপায় যে আপনি অঙ্কে অ্যাপ্রোচ করতে গেলে আপনাকে, মানে আমরা যখন পিএইচ এর ম্যাথ করবো তখন এটা কাজে লাগবে, যে পিএইচ এর ভ্যালুটা ডিটারমাইন করার জন্য আমাকে বুঝতে হবে এটা কি শক্তিশালী অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড, তারপরে ওই অনুযায়ী আমাকে ম্যাথ অ্যাপ্রোচ করা লাগবে, এটাই ঝামেলা। আচ্ছা, দুর্বল অ্যাসিড আসলে কি? ওটাকে আমরা আসলে নাম দিব, ওটা আসলে ক্ষারের মতো আচরণ করবে, ঠিক আছে। যেগুলো দুর্বল অ্যাসিড সেগুলোকে আবার কিসের মতো আচরণ করে, ক্ষারের মতো আচরণ করে। এটার কি ক্যালকুলেশন দেখাবো, যে পিকে ইকুয়াল টু মাইনাস লগ 10 টু দি পাওয়ার -5 যদি হয় ভ্যালুটা, তাহলে লগারিদম কত আসবে, +5 আসবে না? সমস্যা? কোনটা? এই যে পি কে এর ভ্যালুটা, ধরেন কে এর ভ্যালুটা আসছে 10 টু দি পাওয়ার -5, তার মানে আমরা এটা দেখে আমরা বুঝতাম যে এটা ভ্যালুটা কি নেগেটিভ ভ্যালু আসতেছে, তার মানে এটা অনেক দুর্বল হুম। অ্যাসিড।
তাহলে এটাকে যখন লগারিদমে কনভার্ট করব 10 টু দি পাওয়ার -5, তাহলে এখান থেকে কি পাবো আমরা ভ্যালুটা? অনলি 5 পাবো না? হ্যাঁ। কারণ এখানে আপনার কি ঠান্ডা বেশি লাগছে? মাইনাসে হ্যাঁ, বাজে অবস্থা আপনার প্লাস গলা, মানে হবে। আপনার গলা কি কথা বলতে পারতেছেন না এরকম অবস্থা? কেমন জানি লাগতেছে? যে নাক বন্ধ তো এই জন্য সমস্যা হইতেছে। আচ্ছা ঠিক আছে, আহ, না বুঝলে তাহলে ওই জায়গাটা বললেন যে বুঝতেছি না, ঠিক আছে, ওকে। এবার আমরা যদি আচ্ছা। সেম ওয়েতে, না আমি এটা করাবো না, আমরা একইভাবে যে একটা খারের জন্য বের করতে পারতাম, কিন্তু খারের জন্য এটা খুব একটা দরকার পড়ে না, সো আমরা ওটা ইউজই করব না। আমরা কোনটা দেখে ডিটারমাইন করে দিব? যদি আমরা দেখি যে পিকে এর ভ্যালুটা বড় হয়, তাহলে ওটা বুঝবো এটা আসলে খার। ঠিক আছে, আমরা সবকিছুকে পিকে নিয়ে কাজ করব, আমরা পিকেবি নিয়ে কাজ করব না, যদিও পিকেবি বলে ছোট একটা জিনিস আলোচনা করা আছে, ওটা আমরা তাও যাব না, নাকি করে দিব বাদ? আচ্ছা থাক, দেখা যাবে বাদ দিলে ওইটাই এসে পড়ে, থাক একটু বলে রাখি। ধরেন একটা বি মাইনাস আছে, এটার সাথে পানি অ্যাড করলো, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এই নেগেটিভের সাথে পানির মধ্যে কি কিভাবে থাকে? এইচ আর ওএইচ, তাহলে এই দুইটা, এটা হলো এইচ প্লাস, তাহলে এইচ প্লাস এর সাথে বি মাইনাস চলে যাবে, তাহলে হবে বিএইচ, আর কি থাকবে? ওএইচ। ওএইচটা কি আকারে থাকবে? নেগেটিভ আকারে থাকবে, ঠিক আছে। তাহলে এখন আমরা কেবি বের করতে পারবো কিনা? কেবি বের করার জন্য আমাদের কি, উপরে উৎপাদ নিচে বিক্রিয়, উপরে উৎপাদ, তাহলে উৎপাদ কোনটা এখানে? এই যে এটা, উৎপাদের ঘনমাত্রা বিএইচ আর ওএইচ মাইনাস, আর বিক্রিয়ক কোনটা? বি মাইনাস আর এইচ টু প্লাস। আমরা আবার সেই H2 আগের মতো, ঠিক আছে, এইচ টু এর ভ্যালুটা হয়ে যাবে 1 এর কাছাকাছি, সো এটা নিয়ে কাজ না করলেও চলবে, একই জিনিস একই কথা। তাহলে কেবি এর ভ্যালু যদি বেশি হয়, কারণ কি, এই যে মাল্টিপ্লিকেশন করে দিব ওই যে অ্যাসিডের মতো, কেবি যত বেশি হবে অ্যাসিডটা হবে, মানে সরি ক্ষারটা হবে কি, শক্তিশালী ক্ষার, ক্ষার হবে তত বেশি শক্তিশালী। আর কেবি এর ভ্যালু যদি ছোট হয়, তাহলে ওটাকে আমরা বলবো দুর্বল ক্ষার। দুর্বল ক্ষারের উল্টা হবে, হ্যাঁ, দুর্বল ক্ষারের উল্টা মানে কি, ওটা আসলে একটা অ্যাসিডের মতো আচরণ, ঠিক আছে। আচ্ছা, তো সেম ওয়েতে আমরা পিকেবি ও বলতে পারবো, পিকেবি যদি কম হয়, কেবি বড়, তাহলে পিকেবি, তাহলে ওই ক্ষেত্রে কি হয়ে যাবে? উল্টা, ছোট হয়ে যাবে, তার মানে এটা কেমন ক্ষার হবে? শক্তিশালী ক্ষার। চাইলে এখানেও লিখে রাখতে পারেন যে, তাহলে এখানে পিকেবি হবে স্মলার, আর এটার পিকেবি হবে বিগার। সেম। সেম একই জিনিস, ঘোরাফেরা একই, তো ওইটা তো আমার দরকার নেই, আমি এর জন্য অ্যাসিডটা দিয়ে পড়লে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এইবার খুব ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন পড়বো, এবং এটা প্রায় পরীক্ষায় আসে খুব বেশি, যে কোন অ্যাসিডটা বেশি পাওয়ারফুল, কোন অ্যাসিডটা কম পাওয়ারফুল, এটার জন্য একটা মাত্রা আছে, এটাকে বলা হয় অক্সো অ্যাসিডের শক্তি মাত্রা, এবং এটা কমন একটা মিস্টেক করার মতো একটা কোশ্চেন, অক্সো অ্যাসিডের শক্তি মাত্রা, ঠিক আছে। এটাকে হিসাব করা হয় কেন্দ্রীয় পরমাণুর জারণ মান হিসাব করে, কেন্দ্রীয় পরমাণু জারণ মান হিসাব করে। আচ্ছা আপনাকে একটু এটা দেখেন, হ্যাঁ, এই যে আমরা কিন্তু এই টপিক গুলো পড়তেছি সেকেন্ড পার্টের, এই যে আরএনএস এর অ্যাসিড ক্ষারক তত্ত্ব, হ্যাঁ, ব্রনস্টেড লরের অনুবন্ধী ক্ষারক তত্ত্ব, অ্যাসিড ক্ষারকের লুজ তত্ত্ব, আর অনুবন্ধী অম্ল ক্ষারক, আজকে এই টপিকটাও পড়বো, হ্যাঁ। আর প্রথমে কই গেল ফার্স্ট পেপার, এই যে রামসা, এই যে চতুর্থ অধ্যায়ের এই টপিক গুলো আমরা পড়তেছি 4.103, এই যে মাঝখানের গুলা, ক্ষারের বিয়োজন ধ্রুবক অ্যাসিড ক্ষারের তীব্রতা, ঠিক আছে।
গুলো ওহো, রিলেটেড হিসাবটা। আমরা এরপরে যে আজকে এই টপিকটা পড়বো, দ্রবণের পিএইচ আর পিএইচ স্কেলের ক্যালকুলেশন। আর এই বিয়োজন ধ্রুবকের মধ্যে ঝামেলা করছে কি, এটার মধ্যে ছোট্ট করে এই টপিকটা পড়ে গেছে, তো এই টপিকটা এই কারণে পড়ায় দেওয়া লাগছে। আচ্ছা, তো এবার একটু খেয়াল করি কেন্দ্রীয় পরমাণুর জারণ মান, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান হিসেব করো। ধরেন, এবং এটা অবজেক্টিভের জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট, মানে এত বেশি ইম্পর্টেন্ট বলার বাইরে, এটা আসেই, ঠিক আছে, আসার চান্স অনেক বেশি অবজেক্টিভে। অবজেক্টিভে আসতে পারে, ক্রিয়েটিভে আসতে পারে, ক্রিয়েটিভে আসলে মানে ক্রিয়েটিভ বলতে কি 2 মার্কসের কোশ্চেনে আসতে পারে, যে দুইটার মধ্যে কোনটা মানে শক্তিশালী অ্যাসিড, এরকম একটা কোশ্চেন, ঠিক আছে। তো আমরা চারটা, মানে যেই চারটা কমন, যে চারটা সবচেয়ে বেশি এক্সামে আসে, ওই চারটি নিয়ে আমরা আলোচনা। নাইট্রিক অ্যাসিড, এটার নাম বলতে পারবেন প্রথমটা? কোনটা? এই যেটা ছিল পারক্লোরিক অ্যাসিড, যেটা আপনি সব সময়, আমি যতবার জিজ্ঞেস করছি আপনি কোনোদিনই এটা পারেন নাই, আনফরচুনেটলি। পারক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, ClO4 থাকলে ওগুলোকে কি বলে? পারক্লোরেট বলে, হ্যাঁ। তো এটার নাম হলো পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরেট কথাটা আসে অক্সিজেন যখন চারটা থাকে, এবং এটা হ্যালোজেনের সাথে যখন থাকে তখন এটা পারক্লোরেট কথাটা আসে। এটা তো পারবেন, নাইট্রিক অ্যাসিড। এটা হলো ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এখন এই চারটার মধ্যে কোনটার কেন্দ্রীয় জারণ মান কত? জারণ মান বের করা তো জানেন, এটা হলো -8, এটা হলো +1, তাহলে এটা কত হতে হবে? এটা হতে হবে +7, নিউট্রাল হওয়ার জন্য। হ্যাঁ, তারপর +7 এটা হবে +1, এটা হবে -6, তাহলে এটা হতে হবে +5। এটা হলো +3, এটা হলো -6, তাহলে -3 +3, হ্যাঁ, তাহলে এটা হবে -3, সরি সরি সরি, এটা +3। আচ্ছা, এখানে হলো -8 আর এটা 2, তাহলে হবে -6, তাহলে নিউট্রাল করার জন্য আমার লাগবে +6। এখন মেইন কথা হলো, এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, যার কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি, জারণ মান বেশি, তার শক্তি তত বেশি। জারণ মান বেশি, শক্তি তত বেশি। তাহলে এখন যদি আমরা সিরিয়াল করি, তাহলে আমরা কিভাবে সিরিয়াল করব? জারণ মান বেশি পারক্লোরিক, তারপর নাইট্রিক, তারপরে তারপরে সরি সরি সরি, পারক্লোরিকের পরে চলে আসবে আমার সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের পরে নাইট্রিক, নাইট্রিকের পরে HCl। এবং এটা ওই যে নিচের কোনটি সঠিক, এরকম একটা কোশ্চেন থাকে না, ঘুরায় পেঁচায় দেয়, নিচের চারটার মধ্যে কোনটি সঠিক, আগে পরে উল্টা পাল্টা করে দেয়, এবং এটা এই জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এটা দেয়, ঠিক আছে। তো যদি কোনোভাবে এই জারণ মানটা বের করে ফেলতে পারেন, তাহলে আপনার কাজ শেষ। আচ্ছা, তাহলে এখানে পারফিউরিক অ্যাসিডটা সবচেয়ে বড় শক্তিশালী, দেন আমাদের সালফিউরিক অ্যাসিড, দেন হলো HNO3, দেন আমাদের ফসফরিক অ্যাসিড। ওকে, এখন জারণ মান বেশি হলে কেন অ্যাসিড শক্তিশালী হয়? জারণ মান বেশি হলে অ্যাসিডটা কেন শক্তিশালী হবে? অ্যাসিড কেন শক্তিশালী, এটা হলো আমাদের মেইন ঝামেলা। জারণ মান বেশি তো কি হয়েছে, শক্তিশালী হবে কেন, এটা লজিকটা কি? আচ্ছা, সো আমরা সালফিউরিক অ্যাসিডটার স্ট্রাকচারটার দিকে তাকাবো। সালফিউরিক অ্যাসিড কিভাবে থাকে? সালফার, ঠিক আছে, এরপরে অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন, এখানে দুইটা অক্সিজেন, দুইটা অক্সিজেন, H2SO4।
কারণ কি সালফারটা কেন্দ্রে, দুইটা অক্সিজেন এই দুইটার সাথে সালফারের সাথে ডাবল বন্ড ক্রিয়েট করে, আর OH আর OH এই সালফারের সাথে সিঙ্গেল বন্ড ক্রিয়েট করে। এখন আমরা যদি একটু ভালো করে দেখি, এই সালফারের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ব্যাপারটা কি, এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য আছে, এবং এই সালফারের সাথে আবার অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য আছে। মানে কি, সে কি করে, এই অক্সিজেন থেকে সালফার কি করতেছে, অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন টান দেয়। এই সালফার আবার এই অক্সিজেন থেকেও ইলেকট্রন কি করতেছে, কন্টিনিউয়াসলি নিজের দিকে টান দিতেছে। তার মানে কি, ভিতরের দিকে সালফারের ইলেকট্রনের প্রতি কি বেশি, টান বেশি। কেন, কিভাবে হলো? কারণ সালফারের চার্জ কত ছিল, আমরা কি লিখছি, +6। এটার মানে কি, +6 হওয়া মানে কি, তার কয়টা ইলেকট্রন দরকার, 6টা ইলেকট্রন দরকার। তার মানে ওর ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি অনেক বেশি। ঠিক আছে, তো ইলেকট্রন যদি বেশি ওর নিচের দিকে টানে, তখন ও টানাটানি করতে থাকবে। ও কিন্তু ভালো মানুষ না, টানাটানি করবে। করার পর আলটিমেটলি কি হবে, ওর চারিদিকে ওর তখনই খুশি হবে যখন ওর চারদিকে খালি ইলেকট্রন আর ইলেকট্রন খুঁজে পাবে। সো তার মানে ওর চার্জ ঘনত্ব সে কি করবে, ইলেকট্রন যদি বেশি হয় তখন ওর চার্জ ঘনত্ব কেমন হয়ে যাবে, বেড়ে যাবে। চার্জ ঘনত্ব মানে তো বুঝছি, ইলেকট্রন এগুলা কি, নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ যত ওর বেশি থাকবে তখন ওর চার্জ ঘনত্ব বেশি হয়ে যাবে। ঠিক আছে, তখন কেন্দ্রীয় পরমাণুতে কি হবে, চার্জ ঘনত্ব বেশি। আর চার্জ ঘনত্ব যদি বেশি হয়, চার্জ ঘনত্ব বেশি, সেই ইলেকট্রন নিজের দিকে টানবে বেশি। বেশি বেশি করে রেখে, তো এটা যদি হয় তখন কি হয়, এই অক্সিজেন তখন বাধ্য হয় কার কাছ থেকে টান দিতে জানেন, ও হাইড্রোজেনের কাছ থেকে। এতদিন যার সাথে ছিল এই হাইড্রোজেনের কাছ থেকে সেই ইলেকট্রন গুলো টান দেয়। তখন হাইড্রোজেন মনের দুঃখে ইলেকট্রন ত্যাগ করে সে H+ হয়। এই হাইড্রোজেন মনের দুঃখে ইলেকট্রন ত্যাগ করে H+ হয়। তাহলে এই জন্য আমরা H2SO4 থেকে কয়টা হাইড্রোজেন পাই, 2টা হাইড্রোজেন পাই। বুঝতে পারছি? তাহলে H+ টা কি হবে, তাহলে আলটিমেটলি ছেড়ে দিবে। ইজ ইট ক্লিয়ার? ব্যাপারটা কি বোঝা গেছে কিনা? আর হুম। এখন আরেকটা ব্যাপার আছে, চার্জ ঘনত্ব ডিপেন্ড, একটা ফর্মুলা আছে, এটা হলো চার্জ ডিভাইডেড বাই তার আকার। তার আকার বড় হবে না ছোট হবে? তাহলে চিন্তা করেন তো, চার্জ যত বেশি হবে, যেহেতু এটা উপরে, তাহলে চার্জ যত বেশি, চার্জ ঘনত্ব, চার্জ যত বেশি, চার্জ ঘনত্ব কেমন হবে, বেশি বেশি, কারণ এটা উপরে আছে ফ্র্যাকশন। আচ্ছা, তাহলে উল্টা ভাবে আকার যদি কম হয়, আকার যদি ছোট হয়, তখন চার্জ ঘনত্ব কেমন হবে? আকার যদি ছোট হয় তখন চার্জ ঘনত্ব কেমন হবে বলতে পারবে? কম। আকার ছোট হলে চার্জ ঘনত্ব কম। কোন একটা হ্যাঁ। ফ্র্যাকশনের নিচে যদি ধরেন 2 থাকে আর নিচে যদি 1/3 থাকে, দুইটা ফ্র্যাকশনের মধ্যে আকারটা মানে 2 সেন্টিমিটার আর এটার আকার 3 সেন্টিমিটার, তাহলে ভ্যালু কোনটার ছোট আসবে? এটা আসবে 0.5 আর এটা আসবে 0.3। নিচের ভ্যালুটা বাড়লে এটা কমতে থাকে না, যদি 1/4 হয় তাহলে 0.25। নিচের ভ্যালু বাড়তেছে মানে আকার বড় হইতেছে, টোটাল ভ্যালুটা কেমন আসতেছে, ছোট হয়ে যাচ্ছে না? হুম। তাহলে আকার যদি বড় হয়, আকার বড় হলে চার্জ ঘনত্ব কেমন হবে, কমে যাবে। কমতেছে না? আকার 2 থেকে 4-এর দিকে গেলে চার্জ ঘনত্বের ভ্যালু আসতেছে 0.5 থেকে 0.25, তাহলে চার্জ ঘনত্ব কি হয়ে গেল, কমে গেল। তাহলে আকার যদি ছোট হয়, চার্জ ঘনত্ব কেমন হবে, বড় হবে। বাড়বে। ব্যাপারটা আমি সহজ করে বুঝাই। ধরেন
আহ, একটা জায়গার মধ্যে, একটা রুমের মধ্যে একজন আছে, ঠিক আছে? ওই রুমটায় 10 জন আছে, ধরেন 10 জনের কথা ঠিক, এরকম একটা রুম, এই রুমের মধ্যে 10 জন মানুষ আছে। এখন এই রুমটাকে, আকারটাকে ছোট করে দিলাম, এবং এই সবগুলারে এই 10 জন এই রুমের মধ্যে দিয়ে দিলাম। এই রুমটা মনে করেন যে ফাঁকা থাকবে, যাই থাক, এটা ম্যাটার না। তাহলে আকারটা কি করলাম, ছোট করে দিলাম, তাহলে এখানে মানুষের ঘনত্ব আমরা কি বলবো, বেড়ে গেছে না আগের চেয়ে? ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যাঁ। মানে আগের চেয়ে তো মানুষ একই, কিন্তু এরিয়াটা ছোট। যেমন বাংলাদেশকে বলি কি, যে বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি, কেন ঘনত্ব বেশি? আকার ছোট, কিন্তু ওই আকারের মধ্যে, ওই জায়গার মধ্যে মানুষ অনেক বেশি, এই জন্য ঘনত্বটা আমাদের বেশি হয়ে যায়। কিন্তু যখন বড় আকার হয়, তখন ঘনত্বটা কি হয়ে যায়, এই মানুষগুলোকে যদি আজকে অস্ট্রেলিয়াতে বা কানাডাতে বা নিউজিল্যান্ড বা অন্য কোনো কান্ট্রিতে বা আমেরিকাতে, চায়নাতে নিয়ে যায় এই মানুষগুলোকে, তাহলে তখন জায়গা বড় হয়ে যাবে, তখন ঘনত্ব কি হয়ে যাবে, আগে যে কমে যাবে। ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে না? কম। ওকে। হ্যাঁ। এই জিনিসটা কেন আনলাম, এই জিনিসটা আনলাম কারণ কখনো কখনো এরকম একটা চমৎকার কোশ্চেন আসে, যে HNO3, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে HNO3 এবং H3PO4 মধ্যে কোনটি শক্তিশালী অ্যাসিড, কেন? কি বললাম, কোনটি শক্তিশালী অ্যাসিড, কেন? তো আপনাকে এটা তখন কিভাবে লিখতে হবে? আমরা প্রথমে কি বের করবো, জারণ মান। প্রথমে আপনি লিখবেন যে জারণ মান বের করি, মানে জারণ মান বের করবেন। HNO3 এর জারণ মান কত? HNO3 এর নাইট্রোজেনের জারণ মান কত আসবে? আমরা মাত্র শিখলাম +3। আবার হ্যাঁ, +3। H3PO4 এর ফসফরাসের জারণ মান কত? ফসফরাসের জারণ মান, ও না না +3 না, +3 না তো, সরি সরি সরি, +5, সরি তো। সরি, +5, আমার মাথায় H3PO3 ঘুরতেছে। আচ্ছা, H3PO3, হ্যাঁ, 6, হ্যাঁ হ্যাঁ, H3PO3 ঘুরতেছে। আচ্ছা, এটা হলো, এটার ক্ষেত্রে কত? এটাও কিন্তু আমাদের দুইটার ক্ষেত্রে আমার কত আসতেছে, ফসফরাসের ক্ষেত্রেও +5। এটা ক্যালকুলেশন করে দেখাইতে হবে না, +5। হ্যাঁ, এটা ডিরেক্টলি লিখে দিলে হবে। তো এখন তো আপনি পড়ছেন বিপদে। সো আমরা এখন বলবো যে কেন্দ্রীয় জারণ মানের ব্যাখ্যা থেকে আমরা এটা বুঝতে পারি না যে কোনটির জারণ মান বেশি, কোনটির জারণ মান কম। সেক্ষেত্রে আমাদেরকে আহ, কিন্তু এদের আকারটা কেমন হয়, এদের আকার কেমন, ভিন্ন বা আলাদা, ঠিক আছে? এদের আকার ভিন্ন। আমরা যদি এদের আকার চিন্তা করি, তখন আমার নাইট্রোজেনের আকার আর ফসফরাসের আকারের মধ্যে কোনটা বড় হবে, কোনটা ছোট হবে? নাইট্রোজেন, ফসফরাস, এগুলো কোন গ্রুপ? নাইট্রোজেন। নাইট্রোজেন ছোট, হ্যাঁ, কারণ নাইট্রোজেন ফসফরাস গ্রুপের উপর আর নিচে, উপর থেকে নিচে গেলে আকার আস্তে আস্তে কি হয়, বাড়তে থাকে, ঠিক আছে? তাহলে নাইট্রোজেনের আকার হবে ছোট, ফসফরাসের আকার হবে বড়। তাহলে চার্জ ঘনত্ব কোথায় বেশি হবে? চার্জ ঘনত্ব বেশি হবে যার আকার ছোট। তাহলে চার্জ ঘনত্ব নাইট্রোজেনের বেশি, আর ফসফরাসের চার্জ ঘনত্ব কম। ওকে, তাহলে এখন আমরা বলবো, তাহলে HNO3 বেশি শক্তিশালী কার চেয়ে? H3PO4 এর চেয়ে বেশি শক্তিশালী। ডান? বুঝা গেছে কিনা? বুঝতে বলেন। না, বুঝছি। ঠিক আছে, আমি একটু পানি খেয়ে আমার গলা শুকিয়ে গেছে।
সরি। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো কয়েকটা আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ আছে, উভধর্মী পদার্থের উদাহরণ। উভধর্মী পদার্থ, উভধর্মী পদার্থ কারা? যারা কিনা একই সাথে আহ কি বলে, একবার অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে আবার ক্ষারের সাথে রিঅ্যাকশন করে। অ্যামফোটেরিক বলছিলাম, মনে আছে? যারা অ্যাসিড এবং ক্ষার দুটোর সাথে রিঅ্যাকশন করবে, যেমন অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, দেন পানি। পানি কিন্তু সাথে অ্যাসিডের মতো আচরণ করে, আবার কখনো কখনো ক্ষারের মতো আচরণ করে এক একটা সিচুয়েশনে। তারপরে হলো বাইকার্বনেট, বাই HCO3- বাইকার্বনেট। দেন হলো বাই সালফেট। দেন আছে HPO4 2- বাইফসফেট। এই কটা জাস্ট অবজেক্টিভের জন্য লিখে নেন, ভালো লাগবে না। এবার আমরা হাইড্রাসিডের শক্তি মাত্রা দেখব। হাইড্রাসিড কথাটার মানে হলো হাইড্রোজেন প্লাস অ্যাসিড। এটার মানে কি? হাইড্রোজেন থাকবে, মানে হাইড্রোজেন থাকবে এমন একটা অ্যাসিড, হাইড্রোজেন থাকবে এরকম এমন অ্যাসিড, যদিও সব অ্যাসিডই থাকে, প্লাস একটা হ্যালোজেন থাকবে। প্লাস কি থাকবে? হ্যালোজেন। এটাই হলো ডিফারেন্স। প্লাস কি? হ্যালোজেন থাকবে। তাহলে আগাইলাম। হাইড্রোজেন ক্লোরাইড, তারপরে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। এই তিনটার মধ্যে কোন অ্যাসিডের শক্তিমাত্রা বেশি? ঠিক আছে, কোনটি শক্তিশালী অ্যাসিড? এটা অবজেক্টিভও আসে, 1 নম্বরে আসে, 2 নম্বরে, সরি। আচ্ছা, এদের ক্ষেত্রে যখন আমরা তো ওগুলা দেখছি কি অক্সো অ্যাসিড, আগেরটার সাথে তার পার্থক্যটা দেখেন। হাইড্রাসিডে কিন্তু কোনো অক্সিজেন থাকবে না। এখানে কি থাকবে না? এখানে কোনো অক্সিজেন থাকবে না। আগেরটা আমরা শিখে আসছিলাম কিসের শক্তিমাত্রা? অক্সো অ্যাসিডের শক্তিমাত্রা। ওই কারণে ওখানে অক্সিজেন ছিল। আর এখানে কি থাকবে? হাইড্রোজেনের সাথে একটা হ্যালোজেন থাকবে। তো এদের ক্ষেত্রে শক্তিমাত্রাটা একটু ডিফারেন্ট, জাস্ট ডিফারেন্ট ওয়েতে আমরা মেজার করব। এদের H+ দেয়া ডিপেন্ড করে বা নির্ভর করে বন্ধন পীড়নের উপর। বন্ধন পীড়নের উপর, মানে যে যত বেশি প্যারা খায় তার শক্তিমাত্রা তত বেশি। ঠিক আছে, বন্ধন পীড়নের উপর। এই যে আমরা বলি না কথায় কথায় প্যারায় আসি, এই প্যারা হলো বাংলায় আবার কঠিন করে বলে পীড়ন আর কি। ঠিক আছে, সো ধরেন আপনি যদি কোনো কাজে প্যারায় থাকেন, ওই কাজ থেকে আপনি কি চাবেন? যত তাড়াতাড়ি ওই কাজটা থেকে আপনি ছুটতে পারেন তত আপনি শান্তি। ঠিক আছে, তো বন্ধন পীড়ন যত বেশি হবে তত ওইটা কি হবে তাহলে? দ্রুত ভেঙে যাবে। ঠিক আছে, বন্ধন পীড়ন যত বেশি তাহলে বন্ধনটা ভাঙবে কত তাড়াতাড়ি? বন্ধন ভাঙবে অনেক তাড়াতাড়ি ভেঙে যাবে। ঠিক আছে, আচ্ছা। এবং ধরেন আমরা একটা উদাহরণ চিন্তা করি। আচ্ছা, শেষ হচ্ছে এটা।
ডান। আচ্ছা, এখন দেখেন ওই যে ফোকলোরের ক্লোন বড় ইডিয়েট, উপর থেকে যত নিচে যাব বন্ধনের মানে এটার আকার কি হয় আস্তে আস্তে বড় হইতে থাকে। তাহলে বড় যদি হয়, মনে করেন যে একটা মানে বড় সড়ো মানুষ একটা চেয়ারে বসলো, আর একটা ছোট মানুষ ওই সেম চেয়ারে যদি বসে, কোনটায় প্রেসার বেশি পড়বে? যেটা বড় ওইটার কারণে প্রেসারটা বেশি পড়বে। তার মানে ওই চেয়ারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ওই যে বিয়ে বাড়িতে প্রোগ্রামে যে প্লাস্টিকের কতগুলো চেয়ার গুলো দেয় না, মনে হয় যে এই পড়লো রে ভাঙলো রে, এরকম একটা ফিল। আর ওর কেউ যদি একটু স্বাস্থ্যবান হয়, সেক্ষেত্রে আমরা বলি গেছের আজকে চেয়ারটার অবস্থা কাহিল। হ্যাঁ, তো এরকম ক্ষেত্রে তখন কি হবে, আকারটা যত বড় হবে ওই চেয়ারের উপরে প্রেসারটা তত বেশি পড়বে, মানে পীড়ন তত বেশি হবে। তাহলে ওই বন্ধনটা কি হবে, বা ওই চেয়ারটা তত তাড়াতাড়ি ভেঙে যাবে। ঠিক আছে? তাহলে ক্লোরিনের আকার যত বড় হবে, আকারটা কি হবে, বড়। তাহলে এটা বন্ধন পীড়ন কেমন হবে, বেশি হবে না? বেশি হবে। তাহলে তাহলে বন্ধনটা কি হবে, ভেঙে যাবে তাড়াতাড়ি, বন্ধন ভাঙবে তাড়াতাড়ি। তাহলে অ্যাসিডটা কেমন হবে, কেমন হবে? অবশ্যই শক্তিশালী। ঠিক আছে? এটা জাস্ট বললাম, যদি আমরা হাইড্রোজেন ফ্লোরাইড আর হাইড্রোজেন ক্লোরাইড যদি কোশ্চেনে আসে যে হাইড্রোজেন ফ্লোরাইড আর হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে কোনটি বেশি শক্তিশালী অ্যাসিড, কেন, তখন আপনাকে বলতে হবে ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের আকার কেমন হয়, বড়। এবং আমরা জানি যে আকার যত বড় হয় কোনো, ঠিক আছে, বন্ধনের মধ্যে, সরি, কোনো পরমাণুর আকার যত বড় হয় তত সে এই বন্ধনের উপরে পীড়ন, তার বন্ধন পীড়ন তত বেশি হবে। তো বন্ধন পীড়ন যদি বেশি হয় ওই বন্ধনটা তাড়াতাড়ি ভেঙে যাবে। তো ক্লোরিন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের আকার ফ্লোরিনের তুলনায় বড়, তাই ক্লোরিনের বন্ধন পীড়ন ফ্লোরিনের তুলনায় কেমন হবে, বেশি হবে, এবং বন্ধনটা ভেঙে যাবে। কথা কি বুঝাইতে পারছি? এই কথাটা, এই কথাটা কি নিজের মতো লিখতে পারবেন নাকি লিখে দিব? লিখে দেন। লিখে দিব। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা যদি দেখি হাইড্রোজেন ক্লোরাইড আর হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে ক্লোরিনের আকার ক্লোরিনের তুলনায় বড়। আচ্ছা, আহ, এখানে হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইডের বন্ধনের মধ্যে আয়নগুলোর এক ধরনের চাপ বা পীড়ন কাজ করে, চাপ বা পীড়ন কাজ করে। ক্লোরিনের আকার, সরি, পীড়ন যত বেশি হয় তার বন্ধন ভাঙার হার তত বেশি, মানে বন্ধনটা তাড়াতাড়ি ভাঙবে। হাইড্রোজেন ক্লোরাইডের আকার HF এর চেয়ে বড় হওয়া হাইড্রোজেন ক্লোরাইডের বন্ধন পীড়ন হবে বেশি। তাই হাইড্রোজেন ক্লোরাইডের হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে বন্ধন তাড়াতাড়ি ভাঙবে কার তুলনায়, হাইড্রোজেন ক্লোরাইডের তুলনায়।
তাই তাই হাইড্রোজেন ক্লোরাইডের H+ তাড়াতাড়ি বা দ্রুত বিয়োজিত হবে বা ভেঙে যাবে, এবং এজন্য HCl হাইড্রোজেন ক্লোরাইডের তুলনায় শক্তিশালী অ্যাসিড। হয়েছে। বাহ, তাড়াতাড়ি লিখছেন। আচ্ছা, তাহলে এখন এই চারটার মধ্যে যদি কম্পেয়ার করি, আকার কার বড়? আয়োডিনের আকার বড়, ব্রোমিনের আকার তার চেয়ে ছোট, ক্লোরিনের আকার তার চেয়ে ছোট, ক্লোরিনের আকার সবচেয়ে ছোট। তাহলে অম্লত্ব বা অ্যাসিডিটি কার বেশি? হাইড্রোজেন আয়োডাইডের বেশি, হাইড্রোজেন ব্রোমাইড, তারপরে হাইড্রোজেন ক্লোরাইড, তারপরে একদম সবচেয়ে কম অম্লত্ব কার? হাইড্রোজেন ক্লোরাইড। কিন্তু তোমাকে যদি আবার পিকে বলে তাহলে কি হবে? এটা আমরা কি বের করলাম? এটা কিন্তু আমরা কে এর ভ্যালু বের করলাম, মানে অম্লত্ব মানে কে। তাহলে যদি আমরা পিকে বলে তখন কি হয়ে যাবে? হুম, পিকে এর ক্ষেত্রে কি জিনিসটা উল্টা হয়ে যাবে না? আমরা কি শিখছিলাম, কে এর মান যত বেশি হয় পিকে এর মান তাহলে কি দিতে হবে? উল্টা হইতে হবে, ছোট। তাহলে এখন পিকে এর ক্ষেত্রে কি হবে? এইচ এফটা সবচেয়ে বড়, এসিএল টা তার চেয়ে ছোট, আর এইচ বি টা তার চেয়ে আরো ছোট, আর একদম সবচেয়ে কম কে, তখন হয়ে যাবে এইচ আই। খেয়াল করে দিয়েছেন, পুরো জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আপনাকে কোশ্চেন দেখে বুঝতে হবে অবজেক্টিভে যে কোনটা চাইতেছে, মানে নিচের কোনটা সঠিক। তখন কিন্তু যদি আবার পিকে তে এভাবে দেয়, তখন কিন্তু পিকে বললো না কে বললো, এটা আপনাকে ভালো করে নোটিস করতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। ঝামেলাগুলো বুঝতে পারছি কিনা আমরা, যে কোন কোন জায়গায় ঝামেলা হতে পারে। হয়েছে। আচ্ছা, মাথায় কি আর কাজ করবে? তাহলে আমরা পিএইচ এর মেথড গুলো দেবো আজকে। করি। হুম। আমি মাঝখানে কিছু টপিক বাদ দিছি, যদি ওগুলো খুব বেশি দরকার মনে না হয় আর পড়াবো না, ঠিক আছে? অনুবাদী অম্লক্ষার অসওয়াল্ডের লঘিকরণ সূত্র মনে হয় না লাগবে, কারণ দেখলাম যে ওখানে নাই, সো পড়াইলাম। পরে ভর্তি পরীক্ষার সময় যদি পড়েন তো পড়াবো। আচ্ছা, পিএইচ, পিএইচ এর ভ্যালু গুলো কি কি? দুইটা ভ্যালু নিয়ে আমরা প্রথমে কাজ করব। হ্যাঁ, যদিও এই ম্যাথ করার সময় আমাদের ওই লঘুকরণ সূত্র নিয়ে একটু কথা বলতেই হবে, উপায় নেই। আমরা দুইটা জিনিস দেওয়া হলো আমাদের কোশ্চেন, 3n CH3 COOH, হ্যাঁ, আরেকটা বলা হলো 10⁻⁻5 m H2SO4, দুইটা ঘনমাত্রা দেওয়া হলো। এখন এই দুইটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী? এটা হলো শক্তিশালী বলা হলো, আর এটা বলা হলো উইক অ্যাসিড বা উইক বা দুর্বল, ঠিক আছে? আমি আগে মেইন কনসেপ্টটা বুঝাবো, এবং এখানে একটা ভুল করে সব, মানে ভুল না, একটা জিনিস অ্যাড করতে মনে থাকে আমার, সেটা আগে বলবো, তারপরে আমরা ম্যাথে চলে যাবো। আহ, এটা ম্যাথ করার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে পিএইচ কাকে বলে। পিএইচ এর যে মেইন ডেফিনেশন, এটা আসলে কি, ঠিক আছে? পিএইচ মানে হলো কোনো দ্রবণে, কোনো দ্রবণে, কথাটা খেয়াল করে, কোনো একটা দ্রবণে H+ আয়নের সর্বমোট ঘনমাত্রা, এই কথাটা মাথায় রাখতে হবে। মানে যতগুলা সর্বমোট ঘনমাত্রা, মানে যতগুলা H+ থাকবে তাদের সবার ঘনমাত্রা কি, যতগুলো H+ থাকবে তাদের সবার ঘনমাত্রা আমাকে কাউন্ট করতে হবে।
কিপ ইট ইন মাইন্ড, ভালো করে মাথায় রাখো, কারণ ম্যাথ করতে গিয়ে এই জায়গাটাই সবাই কনফিউজ করে যে আমি আসলে কি নিয়ে কাজ করব, কোশ্চেন ঘুরায় দেয়, তখন ভয় পেয়ে যায় যে আসলে কি হবে। আচ্ছা, তো এটাকে লেখা হয় পি অফ এইচ ইকুয়াল টু, ওই যে পি কে লিখছিলাম না, পি কে লেখার সময় আমরা কি করছিলাম, মাইনাস লগ নিয়ে তারপরে কে এর ঘনমাত্রা লিখছিলাম, এখানেও সেম, পি অফ এইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস এর ঘনমাত্রা। তার মানে এইচ প্লাস এর বা এইচ প্লাস আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম যদি নেই তাহলে আমাকে কি বলবো, ওটাকে আমরা পিএইচ বলবো। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো, দ্রবণের এইচ প্লাস এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, ঋণাত্মক লগারিদম কে আমরা কি বলবো, পিএইচ বলবো। এটা একটু বইয়ে আবার আপনি একটু দেখে নিন, হ্যাঁ আয়ুষা? কালকে সময় আছে? কালকে কোনো কাজ নাই তো, আছে তেমন? না স্যার আসবে কি লাগছে। হ্যাঁ কালকে তো ওই টাইম আছে, আপনি একটু কষ্ট করে তাহলে বইয়ে এই আজকে যে যে টপিক গুলো পড়াইলো এগুলো সব আবার বইয়ে তো বলে দিছি কোন কোন জায়গায় আছে, আপনি একটু বইটা দেখে নেবেন, ঠিক আছে? আমি দেখাতে গেলে অনেক সময় চলে যাবে আর কি, এই জন্য আপনাকে বললাম। তারপর না বুঝলে আমাকে বলবেন যে কোন কোন জায়গা বুঝছেন না। এবং ডেফিনেশনটা বই থেকে, এটা যদি লিখে নেন এটা সাইডে লিখে রাখুন যে বই থেকে লিখবো, কারণ পিএইচ এর ডেফিনেশনটা আসে পরীক্ষায়, যে পিএইচ কাকে বলে বা পিএইচ কি। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন বই। আচ্ছা, সো স্ট্রং অ্যাসিড কখন বলা হয়, কখন একটা শক্তিশালী অ্যাসিড আমরা বলবো, আমরা প্রথমে গত ওই দিন শিখেছিলাম ওই যে যার পকেট থেকে টাকা বেশি খরচ হবে তাকে আমরা বলবো কি, সে সবচেয়ে বেশি পাওয়ারফুল, ঠিক আছে? মানে যার যত বেশি বিয়োজিত হবে, মানে যদি পুরাটা পকেট ফাঁকা করে দিতে পারি তাইলে আমরা বলবো ওইটা বেশি শক্তিশালী। তাহলে ধরেন আমার একটা 0.1 এম HCl কে H2O তে দ্রবীভূত করা হলো, দ্রবণ নেওয়া হইতেছে, তার মানে এখানে দ্রবণ বলতে কি, দ্রবণ বানাইতে গেলে আমাকে H2O নিতে হবে, ঠিক আছে? এই জায়গাটায় অনেকে ভুলটা করে, যে এখানে তো কোশ্চেনে তো লেখা নেই H2O আছে, কিন্তু কিভাবে বুঝবো H2O আছে, কারণ এখানে বলছে একটা অ্যাসিডকে দ্রবীভূত করা হইতেছে, অ্যাসিডকে দ্রবীভূত করতেই হবে আপনার, নাহলে ঘনমাত্রা কেমনে পাবেন, বুঝছেন? এই জন্য সো আমরা দেখা কি বুঝতেছি, এই যে অ্যাসিডটা, এই HCl অ্যাসিড, এটা কি শক্তিশালী অ্যাসিড নাকি ইয়ে অ্যাসিড? এটা অবশ্যই একটা শক্তিশালী অ্যাসিড। এটা কি ধরনের অ্যাসিড, একটা শক্তিশালী অ্যাসিড। তাহলে শক্তিশালী অ্যাসিড যদি হয় সেক্ষেত্রে আমরা যা দিব পানির মধ্যে পুরাটাই কি হবে, দ্রবীভূত হয়ে যাবে না? মানে সে পুরা যতগুলো H প্লাস ছিল আয়ন সবগুলোই পানিতে চলে যাবে, মানে 10টা যদি থাকে HCl তাহলে ওখান থেকে 10 মোল HCl পাবো। তার মানে এখানে যদি আমার 0.1 m ছিল, HCl কত ছিল, 0.1 m, তাহলে এখানে H প্লাস এর ঘনমাত্রাও কত হবে, সমান হবে না কম বেশি হবে, সমান হবে না নাকি? ঠিক আছে, আচ্ছা। যদি আমার উইক অ্যাসিড হতো তাহলে কিন্তু ইকুয়াল হতো না, তখন একটু কম বেশি হয়। উইক অ্যাসিডের সময় আমরা কি করব সেটা বলে দেবো, আপাতত শক্তিশালীটা বুঝে নিই। তাহলে শক্তিশালীতে যা যা ছিল সবই থাকবে। আচ্ছা, এখন পানির মধ্যে আবার কি আছে, পানিতেও কিন্তু কি আছে, H প্লাস আছে না? হ্যাঁ, পানির মধ্যে H প্লাস আর OH মাইনাস আছে, তাহলে পানিতেও কি পাবো আমরা, H প্লাস পাবো, এটাকে আমরা বলতেই পারি পানির মধ্যে। তাহলে HCl থেকে H প্লাস পাইতেছি, আবার পানি থেকেও আমরা কি পাইতেছি, H প্লাস পাইতেছি। তো পানি থেকে আসা H প্লাস এর ঘনমাত্রা কত, পানি থেকে আসা H প্লাস এর ঘনমাত্রা কত হয় এটা বলতে পারবেন আপনি? বা পানির পিএইচ এর ভ্যালুটা মনে আছে কিনা তাইলেই বলতে পারবেন। পানির পিএইচ নিউট্রাল হয় না পানি, 7, 7 কেন হয়, ওই যে মাইনাস লগ অফ 10⁻⁻7, তার মানে এটা +7। এটা আসলে যদি আমরা 7 দেখতেছি কেন, আসলে এটা 10⁻⁻7, খেয়াল করছেন রিলেশন গুলো, যখন আমার শুধু 5 আসে তাহলে ওটা কেমন ছিল, 10⁻⁻5, তার মানে এই ভ্যালুটা ছিল নেগেটিভ, লগারিদমের জন্য এটা প্লাস হয়ে গেছে।
আচ্ছা, তো আপনাকে যদি কেউ +5 বলে তাহলে আপনাকে বুঝে নিতে হবে ওটার ঘনমাত্রা কত ছিল। ঘনমাত্রা হলো 10⁻⁻⁵। যদি বলে +7 তাহলে এটার ঘনমাত্রা কত ছিল? 10⁻⁻7। হ্যাঁ, এবং এটা বের করা কি কঠিন কিছু যে পানির ঘনমাত্রা কেন 10⁻⁻7? আমি মনে হয় লাস্টের দিন বলছিলাম ওই যে কেডব্লিউ মানে কি এইচ প্লাস আর ওএইচ মাইনাস এর ঘনমাত্রার গুণফলকে বলা হয় কেডব্লিউ। এবং পানির ক্ষেত্রে কি হয়, যতগুলো এইচ প্লাস আয়ন থাকে ওএইচ মাইনাস কি ততগুলাই থাকে না? বিশুদ্ধ পানির ক্ষেত্রে যতগুলো এইচ প্লাস থাকে ততগুলো ওএইচ মাইনাস থাকে, তাহলে তাদের ঘনমাত্রা অবশ্যই কেমন হবে? অবশ্যই ইকুয়াল হবে। ঠিক আছে, এবং কেডব্লিউ এর ভ্যালু কত জানি আমরা? 10⁻, পানির আয়নিক গুণফলের মান কত হয়? 10⁻⁻40। ঠিক আছে, তার মানে 10⁻, আমরা এটাকে কি বলতে পারি? 10⁻⁷ হোল স্কয়ার বলতে পারি। কোনো সমস্যা আছে? আর এই যে এইচ প্লাস, এটাকে আমরা বলতে পারি এইচ প্লাস হোল স্কয়ার, কারণ দুইটা একই রকম। মানে a ইনটু a যদি a স্কয়ার হয় তাহলে h প্লাস ইনটু h প্লাস হোল স্কয়ার হবে। তাহলে শুধু h প্লাস এর ঘনমাত্রা হবে কত? 10⁻⁷। বুঝতে পারছি কিভাবে আসলো এটা? এখন আমি এখানে 10⁻⁵ দিচ্ছি, গাধা একটা। এটা হবে কত? 10⁻, তাহলে পানি থেকে আসা H প্লাস এর ঘনমাত্রা আমরা কত পাবো? 10⁻⁷। তাহলে এখন যদি এখন আমরা HCl এর ঘনমাত্রা বের করব, সরি HCl এর কি বের করব? pH বের করব। তাহলে মাইনাস লগারিদম অফ H প্লাস এর ঘনমাত্রা। আচ্ছা, আপনার শেষ হয়েছে লেখা অতটুকু? হ্যাঁ হয়েছে। এবার খেয়াল করেন, আমরা বলছি কি H প্লাস এর pH বের করার জন্য H প্লাস এর ঘনমাত্রা নিতে হবে। তাহলে পানির মধ্যে যেহেতু নিছি, তাহলে পানির একটা ঘনমাত্রা আছে, প্লাস ওই যে 0.1 ml ওইটার ঘনমাত্রাটাও নিতে হবে। তাহলে এটাও নিতে হবে প্লাস এটাও নিতে হবে, দুইটাই। তাহলে কত আসবে? লগ অফ কত লিখবো? 0.1, এটার সাথে কোনটা অ্যাড করব? এই 10⁻⁷ অ্যাড করব। ঠিক আছে, 0.1 আর 10⁻⁷। এখন খেয়াল করেন তো, ক্যালকুলেটর আছে রমেশ আপনার কাছে? না। আচ্ছা, 0.1 আর এটা 10⁻⁷ মানে 0.0000001। ঠিক আছে, এটা হবে না? 10⁻⁷ মানে 7টা 0, 2 3 6, হ্যাঁ 7টা 0 1। আচ্ছা, তাহলে 0.1 এর সাথে এরকম যদি একটা ভ্যালু যোগ করেন তাহলে খুব বেশি কি চেঞ্জ হয়? চিন্তা করেন তো, সেটা কি 0.1 এর কাছাকাছি? আরো কাছাকাছি না, অনেক অনেক ছোট এটা। হ্যাঁ, তো এই ভ্যালুটা আমরা বাদ দিলেও চলে, এটা এই জন্য বাদ দিলেও চলে, মানে এটা অনেক নেগলিজিবল। বুঝতে পারছি? তাহলে শুধু যদি আমরা এটা যোগ করলে আমরা 0.1 এর মতো কিছু একটা পাবো, তাহলে আমার অ্যান্সারটা আসবে মাইনাস লগ অফ 0.1। কেন নিতে পারলাম? কারণ এই ভ্যালুটা অনেক নগণ্য বা ছোট, 1 এর কাছাকাছিও না, 0.1 এর চেয়ে অনেক ছোট একটা ভ্যালু। তাহলে আর লগারিদমে কি করে? লগারিদমটা এমনিই ছোট, সেটা কি করে? ওই ভ্যালুটাকে আরো ছোট করে দেয়। এজন্য এটা নিয়ে কাজ না করলেও আমার চলে যাবে। আশা করি বুঝতে পারছি এবার। সো আমরা পরীক্ষার সময় এই 10⁻⁷ না ধরলেও হয়ে যাবে, যদি সেটা শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে হয়। তবে কখন না নিলেই হবে না সেটাও বলবো। আচ্ছা, এটা তোলা শেষ আশা করি। আচ্ছা, আমরা পি অফ ওএইচ বের করতে বলে অনেক সময়। পি অফ ওএইচ হলো, সরি এটা কেটে দিই, পি অফ ওএইচ হলো মাইনাস লগারিদম অফ, তাহলে কি হবে? ওএইচ এর ঘনমাত্রা। কিন্তু আমরা এটা আলাদা করে নতুন করে কিছু শিখবো না। কেন শিখবো না? এটার জন্য আমরা চলে যাব ডিরেক্ট। আচ্ছা, আমরা কি শিখছি? এইচ প্লাস আর ওএইচ মাইনাস এর ঘনমাত্রার গুণফল কত হয়? 10⁻⁻14। ঠিক আছে? আচ্ছা, এখন যদি দুই পাশে লগ নেই তাহলে কি হবে? লগ অফ এইচ প্লাস মাইনাস লগ অফ ওএইচ মাইনাস ইকুয়াল টু মাইনাস লগ অফ 10⁻⁻14 হবে। এই লাইন থেকে এই লাইনটা বুঝছেন? দেখেন তো কিভাবে করলাম। এটা হলো ওই যে mn ইকুয়াল টু সামথিং যদি থাকে
আমরা যখন লগ নেই, লগ mn, তখন এটাকে আমরা কি লিখি? লগ m প্লাস লগ n লিখি না? দুইটা আলাদা আলাদা করে যোগফল। যদি আমরা কোনো কিছু লগ নেই, তখন গুণফলটা কি হয়ে যায়? যোগে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তো এই দুইটা কিভাবে ছিল? গুণ আকারে ছিল, কিন্তু এই দুইটা এখন কি হয়ে গেছে? যোগ আকারে। কিন্তু যোগ আকারে কেন হয় না? কারণ লগের সামনে কি আছে? দুইটার সামনে মাইনাস আছে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এটা হ্যালো, হ্যাঁ রামসা, কথা বুঝে যেতেছে? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, এই ব্যাপারটা কি বুঝতে পারছেন কেন এরকম হলো? হ্যাঁ, যে মাইনাস মাইনাস নেওয়ার কারণে। শেষ করি ভাইয়া, আর একটু। আচ্ছা ঠিক আছে, করতেছি। আর 10 মিনিট, একটু 7-8 মিনিট। আচ্ছা, তো মাইনাস লগ অফ সামথিং, এটাকে আমরা কি বলি? মাইনাস লগ অফ সামথিং এর ঘনমাত্রা, ওটাকে আমরা পি অফ ওই জিনিসটা দিয়ে রিপ্রেজেন্ট করি না? ওই যে যখন পি কে ইকুয়াল টু কি লিখছিলাম? মাইনাস লগ অফ কে লিখছিলাম। তাহলে এখানে মাইনাস লগ অফ এইচ প্লাস, এটাকে আমরা পি অফ এইচ প্লাস লিখতে পারি? সরি, শুধু পি অফ এইচ লিখতে পারি কিনা? ওই প্লাস মাইনাস দেওয়া লাগবে না। আবার এই মাইনাস লগ অফ এটাকে কি লিখতে পারি? প্লাস পি অফ ও এইচ লিখতে পারি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। কারণ কি, ওই যে মাইনাসটা এই যে প্লাসে কনভার্ট হয়ে যাচ্ছে, আমরা কেন এরকম করলাম? প্লাসে কনভার্ট করার। আবার এই জিনিসটাকে এখন কি লিখতে পারবো? মাইনাস লগ, এটা আসলে বেস কত? 10, তাহলে 10^10 আর -14টা সামনে চলে আসলে +14 হয়ে যাবে। তাহলে এই যে একটা ফর্মুলা আসলো, পি অফ এইচ প্লাস পি অফ ওএইচ, এটা কত হলো আমাদের ভ্যালু? টোটাল আমরা কত পাবো? 14 পাবো। তাহলে আমরা যদি পি অফ এইচ এর ভ্যালুটা বের করে ফেলি, ঠিক আছে, তাহলে পি অফ এইচ এর ভ্যালুটা বের করা কি কঠিন কিছু হবে? 14 থেকে পি অফ এইচ যদি বাদ দিয়ে দিই, 14 থেকে পি অফ এইচ যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? সরি, তাহলে আমরা কিসের ভ্যালু পেয়ে যাব? পি অফ ওএইচ এর ভ্যালু পেয়ে যাব না? তাহলে আলাদা করে কি আবার পি অফ এইচ বের করার দরকার আছে? আমরা একটাই শিখবো, সবসময় আমরা তাহলে কি বের করব? এইচ প্লাস এর ঘনমাত্রা বের করব। আমরা আলাদা করে আবার ওএইচ মাইনাস এর ঘনমাত্রা বের করার কোনো দরকার নেই। এইচ প্লাস এর ঘনমাত্রার ভ্যালু যেটা আসবে, ওটা থেকে ওএইচ মাইনাস এর ঘনমাত্রাটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? হ্যাঁ রামসা, বুঝতে পারছেন এতটুকু? আচ্ছা, এবার তাহলে একটু দুইটা ম্যাথ করব। আজকে আপাতত দুইটা করব, লাস্টে নেক্সট দিন তাহলে আবার বাকি ম্যাথ গুলো শেষ করব। আজকে জাস্ট একটু বুঝার জন্য 0.1 mHCl নিলাম, আরেকটা নিলাম 0.2 H2SO4। নেক্সট দিন আবার একটা ব্যাখ্যা দিব, ব্যাখ্যাটা এখন বুঝালে আপনার মাথা ঢুকবে, নেক্সট দিন বুঝাই দেবো। 0.1 mHCl আর এটা 0.2 mHCl। এখন এই দুইটা অ্যাসিড কেমন অ্যাসিড? এরা অবশ্যই দুইটা শক্তিশালী অ্যাসিড। ঠিক আছে, এরা অবশ্যই শক্তিশালী অ্যাসিড। আচ্ছা, পরীক্ষার সময় তো আপনারা বলে দিবে না যে কোনটা শক্তিশালী কোনটা কম শক্তিশালী, ঠিক আছে? তখন একটা টেকনিক আছে, যেগুলো দুর্বল অ্যাসিড ওগুলোর সাথে কে এর ভ্যালু বলে দিবে। কি বললাম কথাটা? যেগুলোতে দুর্বল অ্যাসিড হবে ওগুলোতে আপনার কে এর ভ্যালু বলে দেয়। এটা দেখে আপনি আইডিয়া করে নেবেন যে ওটা দুর্বল অ্যাসিড হবে। এটা হলো একটা চালাকি আর কি। ঠিক আছে, তো আপাতত যেহেতু এখানে কিছু দেই নাই, তাহলে আমরা বুঝে নিতেছি এই দুইটা কেমন অ্যাসিড হবে? শক্তিশালী অ্যাসিড। সো HCl কে যদি আমরা করি, তাহলে এখান থেকে কি কি পাবো? H প্লাস পাবো আর Cl মাইনাস পাবো। তাহলে পি অফ এইচ যদি আমরা বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? ওই যে 0.1 থেকে অবশ্যই 0.1 মোল HCl বের করব। তাহলে আমরা ডিরেক্টলি শুধুমাত্র 0.1 বসাই দিলে এখানে অ্যান্সার পেয়ে যাব না? এটা অ্যান্সার কত হবে? মাইনাস লগ অফ 0.1 মানে হলো 10⁻⁻1। তাহলে কত আসবে? +1 আসবে না অ্যান্সার? পিএইচ আসবে 1। 0. হ্যাঁ, বুঝি নাই। ওয়ারেন্টটা তো দেওয়াই। হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়া থাকবে, আপনাকে বলে দিবে যে 0.1 এ HCl, এটা বলে দিবে। ঠিক আছে, বুঝতে পারছেন? হুম।
আচ্ছা, এবার যদি 0.2 m H2SO4 তখন কি হবে? তাহলে H2SO4 কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? 2H প্লাস পাবো আর SO4 2 পাবো। তাহলে এখানে এক আছে 0.2 m, তাহলে 0.2 m থেকে H প্লাস পাবো দুইটা, তাহলে 2 ইন্টু 0.2 পাবো, দুইটা পাবো না আমরা দুইটার জন্য, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিবো এক্ষেত্রে। আচ্ছা, তাহলে P অফ H কিভাবে বের করব? মাইনাস লগ অফ H প্লাস এর ঘনমাত্রা, তাহলে 2 ইন্টু 0.2 হবে, এটাই পার্থক্য। তাহলে মাইনাস লগ অফ 0.4, তাহলে মাইনাস লগ অফ 0.4 মানে কি? ফোর বাই টেন। ও আচ্ছা, এটা ক্যালকুলেট করার একটু দেখি, এটা ডিরেক্ট লগারিদম বসাই দিয়ে, ঠিক আছে, লগ অফ সামথিং আসবে, এটা ভুলে গেলাম, এটা ক্যালকুলেশনটা কত হবে। ক্যালকুলেটর করে নিন তাহলে, হ্যাঁ পারবেন, জাস্ট ক্যালকুলেটর বসালে এটা ভালো চলে আসে। তাহলে ম্যাথটা কি বুঝা গেছে কিনা? হ্যাঁ বুঝছি। এরকমই কিন্তু নেক্সট দিন হলো আপনাকে ওই যে একটা তুলনামূলক পার্থক্য আছে, তো মানে ঝামেলার একটা পার্ট আছে ওইখানে, হলো যখন H3PO3 H3PO2 হয় তখন কেমন হবে ওটা বুঝাইতে হবে, ওটা না বুঝে আসলে শেষ করতে হবে না। যাই হোক, সমস্যা নেই, আমাদের আর নেক্সট দিনে আমাদের এটা শেষ হয়ে যাবে, তাহলে নেক্সট দিন বাফার দেবো আর এটা পড়াবো, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা আমি নেক্সট দিন তাহলে ম্যাথ গুলো দিব, মানে আপনাকে প্রবলেম গুলো সলভ করার জন্য। আজকে যেহেতু খুব বেশি ম্যাথ করাইতে পারিনি, একদিন করবো। আর একটু পড়াগুলো পড়বেন, হ্যাঁ আপাতত, নেক্সট। আর আগের দিনের পড়াগুলো একবার দেখবেন। ওকে।